প্রিয় সবাই, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের এই ভিডিওটা খুবই দরকার ছিল। একটু বলে নেই ভিডিওটা কাদের জন্য। ভিডিওটা হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য, যারা কিনা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং করছো বাট পাশাপাশি মেডিকেলটা তোমাদের টার্গেট তাদের জন্য, এবং যারা কিনা একাডেমিকে পড়তেছো এবং তোমরা স্বপ্ন দেখছো তোমরা আসলে ডাক্তার হবা, গায়ে আসলে তোমরা একটা হোয়াইট অ্যাপ্রন জড়াবা। এটা একটা অনেক আবেগের বিষয়। যারা যারা এইটা টার্গেট নিয়ে আসো সবার জন্য এই ভিডিওটা অত্যন্ত কার্যকরী। কেন বলো তো? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে পড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে বইয়ের কোথা থেকে প্রশ্নগুলো আসে। পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলোর থেকে যদি কোনো ইন্সপায়ার্ড কোয়েশ্চেন থাকে তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। ভাইয়া যে কাজটা করব এই ভিডিওর মধ্যে একদম বিগত 10 বছরের প্রশ্ন সুন্দরভাবে সলভ করাই দিব। শুরু করছি 16-17 সাল দিয়ে, এখন 26 সাল, তো 26 সাল নাগাদ চলে আসবো আমরা, কোনো সমস্যা নেই। তোমার যে কাজটা করতে হবে সুন্দরভাবে কমেন্টে বলতে হবে তোমরা কোন ব্যাচ, পাশাপাশি এটা তোমাদের কতটা কাজে লাগলো তোমরা এটা বলবা। এরপরে তোমরা কোন ভিডিওটা চাও এটাও তোমরা সুন্দর করে বলে দিবা আর কি। ক্লিয়ার ভাই ব্যাপারটা? ওকে, এবার তোমার কথার মধ্যে আসি। সো ভাইয়া যে কাজটা করছি যে প্রতি সপ্তাহে একটা করে তো ভিডিও দিব, তো ভাইয়া কিন্তু এই মুহূর্তে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা আছে 26 সালের তাদের জন্য ভাইয়া আলাদা করে সুন্দরভাবে পড়াচ্ছি আর কি। সো কার জন্য পড়াচ্ছি, তোমরা কোথায় কন্ট্যাক্ট করবা, সব জিনিসগুলো তোমরা কমেন্টের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। যে কোনো ভিডিওটা সম্পর্কে ডিটেলস জানতে গেলে দেখবা যে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের মধ্যে সুন্দরভাবে দিয়ে দেওয়া থাকে, দেখে নিবা আর কি সুন্দরভাবে। ঠিক আছে ভাইয়া, বাকি কথাগুলো পরে বলতেছি, এবার তুমি চাইলে চলো। ঠিক আছে, আসো। পাশাপাশি তোমরা এই ভিডিওতে আরেকটা জিনিস জানতে পারবা যে এটা তো তুমি সলভ করলা, আমি সলভ করাইলাম, তোমার একটা প্র্যাকটিস করা লাগবে। এই প্র্যাকটিস তুমি কোথায় করবা এটা ভাইয়া সুন্দরভাবে ভিডিওর মধ্যে বলে দিব আর কি। ক্লিয়ার? ওকে, এবার তুমি আসো। আমরা শুরু করতেছি কোথা থেকে? শুরু করতেছি হচ্ছে 16-17 সাল যেটা আছে, আমরা এইখান থেকে শুরু করতেছি আর কি। ক্লিয়ার? আসো, সবার আগে যদি দেখি যে কি কি প্রশ্ন আছে আমাদের কাছে, প্রশ্নগুলো এই প্যাটার্নে ভাইয়া লিখে রাখছি। কিরকম ভালো করে দেখো, যে এক এক করে আমরা আগাবো। কি বলছে যে দ্রবণে সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এগুলো মুখস্থ কথা আমাদের। তো ভিন্ন ভিন্ন আয়ন শনাক্তকরণের জন্য ভিন্ন ভিন্ন বিকারক ব্যবহার করা হয়। তো সোডিয়াম প্লাস আয়ন শনাক্ত করার জন্য কোনটা ইউজ করা হয়? এই যে K2H2SB2। তাহলে আমরা পাশাপাশি এটা জেনে রাখি আরও কিছু আছে কিনা। যেমন ধরো NH4+, এইটা শনাক্ত করার জন্য কি লাগে? এটার জন্য লাগে হচ্ছে নেসলার, এটার জন্য লাগে হচ্ছে নেসলার দ্রবণ লাগে। নেসলার দ্রবণ লাগে বা নেসলার বিকারক লাগে, যেটা দিয়ে আমরা এটা শনাক্ত করতে পারি। গেল? আচ্ছা, এরপরে ধর আমাদের কাছে আরও আছে। যেমন ধরো কপার 2+, এইটা শনাক্ত করার জন্য আমরা কি ইউজ করে থাকি? কপার 2+ শনাক্ত করার জন্য দেখা যাচ্ছে আমরা কি করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, বাট শুরুতে একটু কম দিই তারপর আরও বেশি দিই, এরকম কিছু করা হয়। তারপরে ধরো Fe2+ আছে, Fe3+ আছে, তাই না? Fe3+ আছে এরকম। তারপর ধরো জিঙ্ক আছে, তারপর ধরো যে অ্যালুমিনিয়াম আছে। তোমাদের যে কাজটা করা লাগবে এই ব্যাপারগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে আর কি, ডিটেলসে একটু স্টাডি করতে হবে, তাই না? তাহলে তুমি দেখবা যখন প্রশ্নটা সলভ করবা, একটা প্রশ্ন সলভ করছো পাশাপাশি অন্যান্যগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে রাখবা। তাহলে যদি ওর পাশাপাশি কোনো প্রশ্ন হয় তাহলে তুমি সুন্দর অ্যান্সার করতে পারবা। ওকে ওকে, এবার আসো 2 নম্বরটার মধ্যে। বুলেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কোনটা ব্যবহার করা হয়? তার মানে হচ্ছে বুলেটটাকে যেন পরিষ্কার করতে চাই কোনটা ইউজ করি? পরিষ্কার করার জন্য লাগে হচ্ছে আমাদের কাছে কি লাগে? লাগে হচ্ছে আমাদের কাছে ক্রোমিক অ্যাসিড লাগে। কি লাগে বলো তো ভাইয়া? ক্রোমিক অ্যাসিড লাগে। তাহলে ক্রোমিক অ্যাসিড কোনটা? ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে আমি বলি K2Cr2O7, এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডটা দেই তবে সেই সালফিউরিক অ্যাসিডটা কি হইতে হবে? গাঢ় হইতে হবে কিন্তু আর কি, এইটা গাঢ় হইতে হবে। হ্যাঁ, এটা। তাহলে এখানে আবার অপশনগুলো একটু খেয়াল করে দেখো, সবগুলোর অপশন খুবই ক্লোজ, তাই না? সবই মনে হয় অ্যান্সারটা হবে এরকম মনে হচ্ছে আর কি। বাট কোনটা হবে বলো তো? 1 নাম্বারটা K2Cr2O7 এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা আছে এইটা হবে আর কি। বুঝছো? বি কেয়ারফুল। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের মধ্যে আমরা একটু যাই। তারপর কি বলছে আমার একটু বলো তো, অপশন পড়ো। যে PbO2 এইটাকে সুন্দরভাবে যদি আমরা দ্রবীভূত করতে চাই, সুন্দরভাবে দ্রবীভূত করতে চাই কিন্তু বলছে নিচে কোনটি ব্যবহার করা যাবে? দ্রবীভূত করার জন্য দেখা যায় যে আমরা কিন্তু বিক্রিয়া দিতে গেলে এই সেলের সাথেও বিক্রিয়া করবে এটা। হ্যাঁ, বিক্রিয়া করতে গেলে এটার সাথেও বিক্রিয়া করবে, দ্রবীভূত করতে হবে তো পরবর্তীতে আবার। তো সেটার মধ্যে তাহলে কোনটা? HNO3, এটার মধ্যে সে সুন্দরভাবে দ্রবীভূত হয়ে যায় আর কি। এটার মধ্যে কোনটার মধ্যে? HNO3 এর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, এবার যদি যাই অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটা? অবলোহিত মানে কোনটা? অবলোহিত মানে হচ্ছে ওই যে IR, ইনফ্রারেড যেটা আমরা বলি সেটা। কোথায় কোথায় ব্যবহার করা হয়? দেখো টিভি রিমোটের মধ্যে এটা ব্যবহার করা হয়। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার একটা ব্যাপার আছে যে এই যে নয়, এই ব্যাপারটা থেকে ভালো করে নজর দিতে হবে। হ্যাঁ, কোনটা নয় প্রশ্ন ভালো করে পড়তে হবে এই জন্য। তাহলে কোনটা রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ এখানে ব্যবহার করা হয়, ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়, কিন্তু কোথায় ব্যবহার করা হয় না? টিভি সিগন্যালের মধ্যে ব্যবহার করা হয় না।
টিভি সিগন্যালে, এটা হচ্ছে রেডিও ওয়েভ ইউজ করা হয়। টিভি সিগন্যালে কোনটা ইউজ হয়? সাধারণত রেডিও ওয়েভ ইউজ হয় আর কি। হ্যাঁ, এটা। এবার তুমি পরেরটাতে আসো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? সহজ প্রশ্ন একটা, তাই না? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়াম তো আসলে 11, তাই না? সোডিয়াম তো আসলে 11। তাহলে কী করতে হবে? 1s2, 2s2, 2p6, তারপর 3s1। তাহলে কোনটা হলো? এই 3 নাম্বারটা। বুঝছো? তাহলে এরকম ইলেকট্রন বিন্যাসগুলো তুমি যখন দেখছো তাহলে কি কি দেখবা? নর্মালগুলো তো দেখবা, পাশাপাশি একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেটা আছে এইগুলো একটু দেখে রাখবা। কোনটা কোনটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে বলো তো? ওই যে ক্রোমিয়াম একটা আছে, কপার একটা আছে, ক্রোমিয়াম 24, কপার 29, এগুলো একটু নিজের থেকে দেখে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে যদি এর মধ্যে প্রশ্ন আসে তাহলে পারবো আমরা। ওকে ওকে, এরপরে আসো, কোনো মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোন নীতি ব্যবহার করা হয় না? এই যে বললাম না মেডিকেলের প্রশ্নের মধ্যে ঝামেলা এগুলো হয় না, তারপরে দেখা যায় যে নয়, এই টাইপের জিনিসগুলো নজর রাখতে হয় আর কি। তাহলে কি বলছে? ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস জানার জন্য মোটামুটি আমাদের 3টা ইলেকট্রন বিন্যাসের সাথে জড়িত 3টা নীতি। একটা হচ্ছে এইটা একটা নীতি, হুন্ডের নীতি এবং হচ্ছে পলিবর্জন নীতি। কোনটা তাহলে জড়িত না? প্লাঙ্কের নীতিটা আসলে জড়িত না। হ্যাঁ, প্লাঙ্কের নীতিটা জড়িত না। এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার হবে। কোনটা না বলছে কিন্তু নজর রাখতে হবে ভালোভাবে, বুঝছো? ওকে, এরপরে আসো, অ্যাক্টিনাইট মৌল কোনটি? অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো, অ্যাক্টিনাইট সিরিজের মৌল কোনটা? এখন দেখো, এটা দেখা যায় তোমার মুখস্থ হয়তো নাই, ধরে নিলাম মুখস্থ নেই, তুমি তাহলে কী করতে পারো? তখন তুমি যে এগুলো তো অপশন ক্যান্সেল আউট করতে পারো, অপশন টেস্ট করতে পারো। এটা তুমি কী করতে পারো? অপশন টেস্ট। তুমি এটার মধ্যে একটা কাজ করতে পারো, অপশন টেস্ট করে অপশন ক্যান্সেল আউট করতে পারো। যেমন ধরো ক্রোমিয়াম তো হবে না, তাই না? অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট সিরিজ কোনটা? 6 এবং 7 নম্বরের মধ্যে। ক্রোমিয়াম তো আরও অনেক উপরে, হবে না। সেলেনিয়াম হবে না, এটা তো আসলে আরও উপরে না, ওই যে 16 নম্বর গ্রুপের একটা মূল ওইদিকে আছে। পটাশিয়াম হবে না, তাহলে কোনটা হবে? তাহলে থোরিয়ামটা হবে। না জানাতে থাকলেও অপশন টেস্ট করে অ্যান্সার দেখানো পসিবল। ওকে, আচ্ছা, এরপরে আসো, নিচের কোনটি চায়না ক্লে? এটা একটা সুন্দর একটা প্রশ্ন। চায়না ক্লে, এই সংকেতগুলো তোমাদের মনে রাখতে হয় আর কি, ঠিক আছে? চায়না ক্লের সংকেত কোনটা? এই অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 মোল সিলিকন ডাইঅক্সাইড এবং 2 মোল হচ্ছে পানি, এটা। কিন্তু এর বাইরে আরও কিছু সংকেত ভাই জানা দরকার না। যেমন ধরো সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, এটা হচ্ছে কি? সোডা অ্যাশ, তাই না? 10 অণু পানি, সোডা অ্যাশের সংকেত। আবার ধরো দিলাম সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটা হচ্ছে গ্লোবাল লবণের সংকেত। আবার ধরো H2C2O4 2 অণু পানি, এটা হচ্ছে আমাদের কাছে অক্সালিক অ্যাসিডের সংকেত। যেগুলো কথা বলছি এগুলো কি করতে হবে? একটু মনে রাখতে হবে ভালোভাবে। তাহলে এইরকম আরও অনেকগুলো সংকেত আছে। তুমি একটা কাজ করবা, এরকম সংকেতগুলা নিজে একটা HW আকারে লিখবা, লিখে আমাদের যে একটা অক্সিগেম লার্নিং হাব একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে নিজে একটু পোস্ট করবা যে ভাই আমি এগুলো লিখছি আর কি। তুমি লিখলে যখন তুমি আমাকে দেখাবা তখন দেখবা যে তোমার অনেকটা প্র্যাকটিসও হয়ে গেছে। কাউকে যেহেতু তুমি বলছো তাহলে তোমার দেখবা যে মাথার মধ্যে ঢুকে গেছে, একটা কাজ হিসেবে মনে হবে আর কি। আর তোমাকে যদি একা একা করতে বলি তাহলে তুমি দেখবা যে মাথার মধ্যে ঢুকবে না এটা। হ্যাঁ, হয়তো তুমি ভুলে যাবে আর কি। এবার তুমি এসব পরের প্রশ্নে আমরা যাই। নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী? কি বলছে? অম্লধর্মী। সাধারণত অম্লধর্মী অক্সাইড কারা হয়? অম্লধর্মী অক্সাইড তারা হয় যারা হচ্ছে অধাতুর অক্সাইড হয়। অম্লধর্মী অক্সাইড কারা হয়? যারা হচ্ছে অধাতুর অক্সাইড হয়, অধাতুর অক্সাইড। তাহলে অধাতু কোনগুলো যেন? অধাতুগুলো হচ্ছে কোনটা বলো তো? কার্বন হচ্ছে অধাতু, সালফার হচ্ছে অধাতু, নাইট্রোজেন হচ্ছে অধাতু, এগুলো তো, তাই না? আচ্ছা, তাহলে কার্বনের যে অক্সাইডটা সেটা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। সালফারের যে অক্সাইডটা সালফার ট্রাই অক্সাইড। তারপর নাইট্রোজেন ধরো যে নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো সবগুলোই কি? এগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড। তাহলে কোনটা হবে? তাহলে এইটা হবে অ্যান্সারটা, কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী অক্সাইড। বুঝতে পারছি আমরা? ওকে, এরপরেরটাতে চলো যাই আমরা। এরপরেরটাতে কি বলছে? নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয় মানে দ্রবণীয় হয় না, তাই না? অধক্ষেপ ফেলার মতন অবস্থা তৈরি করে, সেটা কোনটা? বেরিয়াম সালফেট। এর কোত্থেকে পড়ছি আমরা? এর কোত্থেকে পড়ছিলাম? ওই যে সালফেট আয়ন শনাক্তকরণের জন্য আমরা ইউজ করি। আমরা সালফেট আয়ন শনাক্তকরণের সময় এইটা পড়ছি আর কি। সালফেট আয়ন শনাক্তকরণের সময় আমরা এটা পড়ছিলাম। শনাক্তকরণ যখন আমরা পড়লাম তখন আমরা এই জিনিসটা পাইছিলাম, ঠিক আছে? বুঝছো? বেরিয়াম নাইট্রেট যখন যোগ করি সালফেটের সাথে তখন বেরিয়াম সালফেট তৈরি করে, এইটার ক্ষেত্রে একটা পদক্ষেপ পড়ে। ক্লিয়ার? ওকে ওকে, এর পরের প্রশ্নের দিকে চলো যাই। প্রশ্ন কি বলছে? অ্যানথ্রাসাইট কয়লার জ্বালানি মান কত? এটা একটা মুখস্থ প্রশ্ন। আমাদের মুখস্থ প্রশ্নগুলো ডাটাগুলো বই থেকে মনে রাখতে হয় আর কি। কয়লার অনেকগুলো গুণগত মান আছে, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা, এরকম তো কয়লা আছে। তাদের মানটা কত? এটার মানটা হচ্ছে এই যে 14,500, তারপর হচ্ছে থেকে 15,500। এটা কোন ইউনিটে করে? এটা হচ্ছে BTU ইউনিটে করে। হ্যাঁ, ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড, এরকমই হিসাব নিকাশ করা হয় আর কি। বুঝছো? BTUটা ফুল মিনিংটা জেনে রাখবা একটু।
এটা কি বলছে? ব্রিটিশ থার্মাল ইউনিট বলছে আর কি। আচ্ছা, এবার তুমি পরেরটাতে আসো, কি বলছে? কোনো রোগীর রক্তে পিএইচ এর মান 6.90 হয়, তাহলে কি হবে আর কি? আচ্ছা, পিএইচ ধরলাম 7, তাই না? পিএইচ 7-এর থেকে যদি কম আসে, এরকম ধরো কমের দিকে যদি গেছে, তখন একটা রোগের কথা বলে, সেটা হচ্ছে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। এরপরে ধরো যে আরেকটা লেভেল আছে একটু এদিকে এদিকে, যদি উপরের দিকে যদি যায় 7-এর পরে আরেকটু বেশি এটা লেভেলের পরে, তখন এটাকে বলছে অ্যালকালোসিস বলে আর কি। এটাকে বলা হয় অ্যালকালোসিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হইলো? কোন অবস্থা বলা হয় 7 থেকে কম আসলে এটা হচ্ছে অ্যাসিডোসিস, হচ্ছে অ্যালকালোসিস। অ্যালকালোসিস কেন বলছে? ওই যে অ্যালকালি মানে ক্ষারের সাথে কথাটা মিল আছে তো এই জন্য। তাহলে কি হবে এটা বলো? 6.90 কোথায় আসছে? তাহলে কম আছে না? তাহলে কম থাকা মানে তাহলে কি হবে? তাহলে অ্যাসিডোসিস হবে আর কি। বুঝছো জিনিসটা? আমরা কিন্তু একটা করে প্রশ্ন করতেছি না, কয়েকটা করে প্রশ্ন করতেছি পাশাপাশি। এবার তুমি আসো, মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, তো এটা হচ্ছে মুখস্থ প্রশ্ন একটা। মাংস কৌটাজাতকরণে কোনটি ব্যবহার করা হয়? সো কৌটাজাতকরণে কোনটা ব্যবহার করা হয়? এই যে 2% লবণের দ্রবণ ব্যবহার করা হয় আর কি। তো এটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার জিনিসপত্র। তো 5 নম্বর চ্যাপ্টারের জন্য ভাইয়া যে ওয়ান শটগুলো নিছিলাম না এইচএসসি 26-এর জন্য, এইগুলো একদম মেডিকেল স্ট্যান্ডার্ড নেওয়া আছে এবং দাগানো বই এখানে দিয়ে দেওয়া আছে আর কি। বুঝছো? হ্যাঁ, দাগানো বইটা তো আমি তো আসলে মেডিকেলে পড়াশোনা করি নাই, তো আমি তো জানিও না এটা কি করতে হয়। তা আমার ছোট বোন আবার মেডিকেলে পড়াশোনা করে, তো ওর যে বইগুলো আছে না, ওই বইয়ের পিডিএফগুলো আমি দিয়ে দিছি। কিন্তু অন্যান্যগুলো আমি দিতে পারতেছি না কেন? কারণ ওগুলো তো আমার কাছে দাগানো নাই। ঠিক আছে, যেটাতে দাগানো আছে ওটাতে দিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার আসো, কি বলছে? মেহেদির রঙের জন্য কোন পদার্থটা দেয়? তাই না, কোন পদার্থ? মেহেদির রং, মেহেদিটা রং। হাতে যে মেহেদি দাও না তোমরা, মেহেদি দাও দাও, তাহলে কোনটা বলো তো? লোশন, তাই না? কোনটা? লোশন। এই লোশন কিন্তু হাতে পায়ে দেয়, এটা ল্যাসন। ওই লোশন কিন্তু না, গায়ে পায়ে যেটা দেয় না এটা না আর কি। কোনটা এটা? ল্যাসন একটা যৌগ, ওই যৌগটা মেহেদির রঙের প্রধান যৌগ। বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন আসো পরেরটাতে আমরা যাই। কি প্রশ্ন বলছে? নিচের কোন তথ্যটি সঠিক নয়? এই যে আবার খেয়াল করে দেখো, মেডিকেলের প্রশ্ন আসলে এই রকম নজর রাখতে হয়, কোনটি নয় কোনটি হয় না, এরকম কথাগুলো আর কি। এটা তাহলে বের করতে হবে 3টা সঠিক, বাকিটা হচ্ছে ব্যাঠিক। তাহলে কি হইলো ঘটনাটা বলো তো? ক্ষার পানিতে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ দ্রবীভূত থাকে, কথা সত্যি। বিশুদ্ধ পানির পিএইচ 7, তারপর হচ্ছে এত তাপমাত্রায় পানির পিএইচ এত থেকে এতর মধ্যে থাকলে পানিটা বর্ণহীন গন্ধহীন হয়, এটাও সত্যি। তার সঠিক না কোনটা? সারফেস ওয়াটারে এইটা, এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকে, এটা থাকে না আর কি। এটা তাহলে সঠিক না। বুঝছো? ক্লিয়ার? ওকে, এর পরের প্রশ্নের দিকে যাই চলো। স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বি কেয়ারফুল, আমরা প্রশ্ন পড়ার সময় এটা খেয়াল করবো, কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। কি এটা? সঠিক বলছে। তাহলে কি বলছে দেখি সঠিক কোনটা? স্বর্ণ পার্টিকেলের চুম্বক ধর্ম বিদ্যমান প্রদর্শন করে, এটা সঠিক আর কি। বুঝছো? হ্যাঁ, ন্যানো কণাগুলো চুম্বক ধর্ম প্রদর্শন করে, আবার ওদের সারফেস এরিয়াগুলো বেশি। বুঝছো? তারপর হচ্ছে যে ওদের মধ্যে মানে এই যে কি বলে এটাকে, শক্তপোক্ত হয় আর কি সাধারণত, এরকম টাইপের আর কি। হ্যাঁ, সার্ফেস এরিয়ার কথা চলে আসতে পারে, ক্ষেত্র হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এরকম জিনিসও হইতে পারে আর কি। আর ন্যানোকণাগুলোর দৈর্ঘ্য কত? ন্যানো পার্টিকেলের দৈর্ঘ্য সাধারণত কত হয়? ন্যানো পার্টিকেলের দৈর্ঘ্য সাধারণত কত হয়? 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়। 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়। অনেকগুলো কথা কিন্তু আমরা এখানে বলে ফেলছি, তাই না? ওকে, এরপরে প্রশ্নের দিকে চলো। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটা? মানে বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ বলছে আর কি। বেনজিন বলে, এই যে আমাদের কাছে যে বেনজিনটা আছে, এই বেনজিনের মধ্যে এখানে একটা যদি গ্রুপ দিই, এটা হচ্ছে সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী বলছে। তাহলে চলো একটা প্রশ্নের রেসপেক্টে অন্যগুলো দেখে রাখি। সক্রিয়কারী আবার কি বলতেছে? আবার বলতেছে নিষ্ক্রিয়কারী। তো বেনজিন বলয় সক্রিয়কারী আছে, আবার কি আছে? নিষ্ক্রিয়কারী আছে। সক্রিয়কারীতে কারা পড়ছে? সক্রিয়কারীতে বলছে CH3 সক্রিয়কারী, তারপরে হচ্ছে NH2 সক্রিয়কারী, তারপরে OH সক্রিয়কারী, এরকম। নিষ্ক্রিয়কারী কারা? CHO, তারপর COOH, তারপরে হচ্ছে ধরো NO2, এগুলো হচ্ছে নিষ্ক্রিয়কারী। বুঝছো ঘটনাটা? ওকে ওকে, তাহলে এবার বলো কোনটা হবে? তাহলে এই যে এইটা হবে অ্যান্সারটা, NH2 যেটা আছে এটা হবে অ্যান্সারটা। বুঝছি ব্যাপারটা? প্রশ্নটা খুব মারাত্মক সুন্দর, কারণ এগুলো হচ্ছে একাডেমিকেও আসে, এই ভার্সিটির জন্য আসতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসতে পারে, খেয়াল রাখতে হবে। ওকে, এবার আচ্ছা, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যেহেতু কথাটা চলে আসলো, তো তোমরা যারা যারা টার্গেট নিচ্ছ যে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং পড়বা এবং আমার সাথে তোমরা কন্টিনিউ করতে চাও, তোমরা কন্টিনিউ করতে পারো। কিভাবে? তোমরা হচ্ছে এই যে এখানে সুন্দরভাবে একটা ওয়েবসাইটে চলে আসবা। ঠিক আছে, ওয়েবসাইটে চলে আসবা এখানে। তোমরা কিন্তু এই প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু সবগুলোর ডিসক্রিপশনে পেয়ে যাবা লিঙ্কগুলো, তবুও আমি এখানে দেখা যাচ্ছে এইচএসসি ক্র্যাকার্সে আসবা। এইচএসসি ক্র্যাকার্সে এখানে এসে জাস্ট কোর্সগুলো আমরা এক জায়গায় প্লেস করছি, তুমি এখানে আসবা, এই যে কোর্স অপশনে আসবা, কোর্স। ঠিক আছে, কোর্স অপশনে এসে এইচএসসি 26 বলে আসবা।
তুমি যদি চাও যে ভাই একটা কম্বোটা নেই, কম্বো নিলে একটু প্রাইস কম পড়ে, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিংটার কম্বো নিলে 1300 টাকায় ইমন এবং আমারটা তুমি নিতে পারবা। তুমি চাইলে হচ্ছে যে এটা হচ্ছে ডিসকাউন্ট চলে, তো দ্যাটস ওয়াই দেখা যায় যে কম বেশি হয়ে যায় আর কি এরকম। তারপর দেখা যায় ভার্সিটিটা নিতে পারো, ইমন আর আমার সাথে তুমি কন্টিনিউ করতে পারো, আমার ভার্সিটি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স পড়াচ্ছি। তুমি চাইলে আলাদা করেও কেমিস্ট্রিটা পারচেস করতে পারো, এই যে আলাদা করে কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং কিনতে পারো, ইঞ্জিনিয়ারিংটা নিলে ভার্সিটিটা ফ্রি দিয়ে দিচ্ছি আর কি ভাইয়া, আবার ভার্সিটি আলাদা করেও কিনতে পারা যাবে আর কি, এরকম ব্যবস্থাটা। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো, তোমাদের যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিংও ক্লাস করতে চাই না, আমি ভার্সিটি ক্লাসও করতে চাই না, তাহলে কি করতে চাই, আমি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা আপনি যেভাবে এখানে আমাদের করাচ্ছেন মেডিকেলের জন্য, ওইভাবে যদি আপনি আমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংটা করা দিন তাহলে খুব ভালো হতো। এই যে এখানে তুমি সেটা পেয়ে যাবে, এই যে এখানে তুমি যদি যাও তুমি মাত্র 300 টাকায় এটা কোর্সটা নিতে পারবা। এখানের মধ্যে ভাইয়া আসলে ওই ক্লাসগুলো সুন্দরভাবে দিয়ে রাখতেছে আর কি, বুঝছো ঘটনাটা, ঠিক আছে। আর এটার মধ্যে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এটা ওইখানে দেখা যায়, জানানো যায়, বোঝা যায় এটা। আর কারো যদি মনে হয় যে ভাইয়া এইটা তো আমি কোর্সে আছি অলরেডি, তাহলে হচ্ছে আমাদের এক্সট্রা করে আপনারা ক্লাস পেতে পারলে ভালো হইতো, তো তুমি একটা কাজ করবা যে দেখবা ফ্রিতে তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তুমি ধরো টাকা দিয়ে নিতে চাও না আর কি, হ্যাঁ, তখন তুমি সুন্দরভাবে অক্সিগেমে আসবা, এসে তুমি হচ্ছে এইখানে অক্সিগেম চ্যানেলে ঢুকবা, সবাই তো আসছে মনে হয়, এসে অক্সিগেম চ্যানেলে ঢুকবা, সরি অক্সিগেম চ্যানেলে ঢুকবা, ঢোকার পরে তুমি দেখবা এই যে এখানে প্রথমে দুইটা প্লেলিস্ট আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম, ভার্সিটি এডমিশন প্রোগ্রাম, এটার মধ্যে একদম ফ্রিতেই আমার 25 ব্যাচের ক্লাসগুলো ফ্রি করে দিয়ে দিয়েছে আর কি এটা, বুঝছো, তো তোমরা এটা সুন্দরভাবে দেখে রাখতে পারবে আর কি, ক্লিয়ার ব্যাপারটা, ওকে ওকে। আর লাস্ট কথা এই যে দেখতেছো না এটা যাচাই, আমার এবং ইমন আমরা দুইজন মিলে তোমাদের সবার জন্য এক্সামটার জন্য অনেক সুন্দর হয়, এটার জন্য আমরা যাচাই নামে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করছি। এটার কাজ কি, এটা এক্সামটাকে এক্সাম মনে করবা না, একদম গেম মনে করবা, একদম লড়াই হবে তুমুল লেভেলে আর কি এটা, বুঝছো। তো সেটার গ্রাউন্ডে দেখতে কীরকম, যাচাই.com চলে যাবা, এখানে এটা দুইটা এ দিতে হবে, JACHAAI যাচাই, ঢুকবা, ঢোকার পর তুমি একটা অ্যাকাউন্ট নিবা, তোমার একটা অ্যাভাটারও তুমি এখানে পেয়ে যাবে সুন্দর। আসার পরে তুমি যে প্রশ্নটা ভাই সলভ করতেছে না এখন মেডিকেলেরটা, তুমি এই যে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবা, ঠিক আছে, ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবা। আসার পরে তুমি এখানে এসে এই ইনস্টিটিউট দেখবা, যে কোথায় দেখতেছো বলতো, আমি মেডিকেলের প্রশ্ন পড়তেছি, তাহলে নিচে চলে আসবে একটু, মেডিকেলের প্রশ্ন আছে নিচে, এই যে এই মেডিকেল এডমিশন টেস্ট, মেডিকেল এডমিশন টেস্টে ঢুকবা, ঢুকলে তুমি এখানে ওর বিগত বছরের প্রশ্নগুলো এখানে পেয়ে যাবা, তুমি এখানে বসে 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 প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে এখান থেকে ফ্রিতেই প্র্যাকটিস করা যায়। আর তুমি সুন্দরভাবে তুমি যদি একবার এখানে একটা প্রিমিয়ামটা নিয়ে নিতে পারো, তাহলে তুমি এখানে এসে কি করতে পারবা জানো, তুমি এখানে এসে একটা ক্ল্যান বানাইতে পারবা, বন্ধু বান্ধব নিয়ে একটা ব্যাটেল বানাইতে পারবা, এই যে এরকম ব্যাটেল বানাইতে পারবা, একটা ব্যাটেল বানায়ে তোমরা ওখানে বারবার বসে ওই নির্দিষ্ট জিনিসটা প্র্যাকটিস করতে পারবা। ধরো নর্মালি কি হয়, আমরা একা একাই পড়তে তো ভালো লাগে না, তো অন্য কেউ যদি আমাকে একটু পুশ দেয় ভালো হয়, তো তোমার সবার মিলে একটা ব্যাটেল থাকলো, একটা একটা ক্ল্যান থাকলো, ওই ক্ল্যানের সবাই মিলে 8-9 জন তোমরা মিলে একটা ক্ল্যান বানাইছো। এইবার একজন যদি মিস করো একদিন, তাহলে কি ট্রফি কমে যাবে, তো সবাইকে প্রতিদিন এক্সাম দিতে পারলে ভালো হয়তো, সবাই মিলে প্রতিদিন যদি এক্সাম দেয় তাহলে সবার নিজে আলাদা পড়াশোনাটাও হইলো, ট্রফিটাও বজায় থাকলো, অ্যান্ড ট্রফি বজায় থাকলে নাকি ভাইয়ার আবার পুরস্কারও দেয় আর কি এটা, বুঝছো, তো ধরে রাখতে পারো এটা। যাই হোক, যেটা কথা বলতেছিলাম তো সেটা গেল। সো তোমরা চাইলে এটা নিতে পারো, সো আমি তোমার সবগুলো বলে দিছি, হ্যাঁ, যে কোথাও তোমরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারো, কীভাবে তোমরা ফ্রিতে রিসোর্স ইউজ করতে পারো, সবগুলো বলে দেওয়া আছে আর কি। এবার তুমি যাও পরের প্রশ্নে, প্রশ্নটা পড়ো তো একটু, নিচের কোন গ্যাস দাহ্য নয়, আবার দেখো মেডিকেল স্টুডেন্টের সেই প্রশ্ন, কি দাহ্য নয় বলছে, নয় মানে কি, তাই না, বাকি তাহলে দাহ্য নয়, বাকিগুলো তাহলে দাহ্য হবে। বিউটেন তো আমরা জ্বালাই, তারপরে হাইড্রোজেনটাও জ্বালানি হিসেবে ইউজ করা যায়, তারপর হচ্ছে প্রোপেনটা জ্বালানি হিসেবে ইউজ করা যায়, অক্সিজেন কিন্তু দাহ্য না। যদি এটা দাহ্য হইতো, যদি অক্সিজেন দাহ্য হইতো তাহলে কি এখন সব তো পুড়ে যাইতো, তাই না। অক্সিজেন নিজে জ্বলে না, কি করে, অন্য কাউকে জ্বালাইতে সহযোগিতা করে। আচ্ছা, এরপরে প্রশ্নের দিকে চলো, কৃত্রিম পেসমেকারে যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়, ওই যে হার্টে যখন পেসমেকার বসানো হয় কোনটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। কোনটা ইউজ করা হয়, লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। আচ্ছা, মোবাইলে কি ইউজ করা হয়, মোবাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়। যাই হোক, কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নয়, আবার দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন খেয়াল করছো, কি বলতো, বেশি বেশি করে নয়গুলো আসে আর কি, এই যে নয়গুলো আসে, নয় টাইপের প্রশ্নগুলো আসে, তাহলে কি করতে হয়, ফেনল কোনটা, ফেনল হচ্ছে এইটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনল। ফেনল শনাক্ত করার জন্য কোনটি ইউজ করা হয়, ফেরিক ক্লোরাইড দিয়ে পরীক্ষা করা যায়, তারপর লিভারম্যান পরীক্ষা করা যায়, তারপর হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা, না 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 অ্যাক্রোলিন পরীক্ষা এটার জন্য না, অ্যাক্রোলিন পরীক্ষা কার জন্য, অ্যাক্রোলিন পরীক্ষা হচ্ছে গ্লিসারিনের জন্য আর কি, অ্যাক্রোলিন পরীক্ষা কার জন্য, গ্লিসারিনের ক্ষেত্রে অ্যাক্রোলিন পরীক্ষাটা করা হয়, গ্লিসারিনের ক্ষেত্রে অ্যাক্রোলিন টেস্ট, গ্লিসারিনটা অ্যাক্রোলিন টেস্ট দেয়, বুঝছো ঘটনাটা, এটা কার জন্য, এটা হচ্ছে এর জন্য কিন্তু এইটা কার জন্য, এইটা এইটা এবং নিচেরটা সবগুলো কার, ফেনলের জন্য। প্রশ্নটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালো করে পড়ে রাখবে আর কি, ঠিক আছে এটা, ওকে ওকে। এবার তুমি পরের দিকে চলো, রান্নার ফ্রাই প্যানে, হ্যাঁ, কোনটার কোটিং দেওয়া হয়,
ওই যে মা যখন রান্না করছে এটা হাত দিয়ে ধরছে আর কি এটাতে, হ্যাঁ, তাপ একটু রোধী আছে, তাপটা লাগে না সাধারণত অত বেশি পরিমাণে, এটার কারণে। সেটা কোনটা? টেফলন পলিমারের কারণে। কোনটা বলো তো? টেফলন পলিমার। এটা দেখতে কি রকম? CF2 CF2, এইটা টেফলন পলিমারের কারণে এটা হয়েছে আর কি, এটা বুঝছো? ওকে ওকে। 2 নম্বরে আসো, কোনটি সত্য নয়? সত্য নয়, আবার দেখো মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে ঝামেলা কি? কোনটি সত্য নয়, এই যে নয় কোনটা, তার মানে বাকিগুলো সঠিক, তাই না? মানে কোনটি মিথ্যা, মানে সত্য নয় মানে কোনটি মিথ্যা আর কি। তাহলে ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে, এটা আসলে মিথ্যা, বুঝছো? এটা মিথ্যা। তো এটা ভালো করে জানতে হবে আর কি আমাদের। এরপরে কি বলছে? রিডিউসিং সুগার কোনটা আর কি? রিডিউসিং সুগার এটা মোটামুটি বায়োলজিতে আমরা পড়ি না সবাই, বায়োলজিতে পড়ি না। এটা কোনটা? গ্লুকোজটা হচ্ছে রিডিউসিং সুগার, হ্যাঁ, এটা বায়োলজিতে কোষ রসায়নে আমরা পড়ি এটা। তারপর কি বলছে? বাংলাদেশের কোন শিল্প কারখানা স্থাপনের আগে ইটিপি বসানো জরুরি? হ্যাঁ, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বসানো জরুরি। এটা হচ্ছে ট্যানারি শিল্পের জন্য। কোনটার ক্ষেত্রে বলো তো? ট্যানারি শিল্পের ক্ষেত্রে। তারপরে কি বলছে? আচ্ছা, বোনাস এমসিকিউ তোমাদের এই মুহূর্তে লাগবে না, এটা পরে দিয়ে দেবো না। তো এর মধ্যে কটা হয়ে গেল আমাদের জন্য? শুধুমাত্র কোনটা হয়ে গেছে? 16-17 সালটা হয়ে গেছে। তোমাদের একটা বলে রাখি, ভাইয়া কিন্তু কি করছে এখানে, এখানে কিন্তু 16-17 সালের পরে, 16-17 সালের পরে আরও অনেকগুলো আছে, 16-17 সালের পরে অনেকগুলো আছে। এই স্লাইডটা তোমরা আগে দিচ্ছি না, 16-17 সাল এটা, তার উপরে গেলে আরও অনেকগুলো আছে আর কি, এরকম, বুঝছো? এই স্লাইডটা তোমরা আগে দিচ্ছি না, সবগুলো স্লাইড তোমাদেরকে দিয়ে দেবো ভাইয়া, সবগুলো স্লাইড দিয়ে দেবো আর কি, ঠিক আছে? বাট ভিডিওগুলো শেষ করার পর দিব। তাহলে কি করতে হবে? পরের ভিডিও জন্য আবার ওয়েট করে থাকতে হবে। আচ্ছা, সপ্তাহে একটা করে ভিডিও দেখার মাধ্যমে যদি আমাদের একটা করে বোর্ড কাভার হয়ে যায়, ক্ষতি আছে কোনো? না, এটা তোমাদের জন্য অনেক অনেক বেনিফিট দিবে আর কি এটা। তারপর সব দিয়ে দেবো, যে বোনাস এমসিকিউ বলছি না, আরও কিছু এমসিকিউ ভাইয়ার জায়গা থেকে এমসিকিউগুলা টাইপ করে দিয়ে দিছি, যাতে করে তোমার কি করতে পারো, আরও বেশি প্র্যাকটিস করতে পারো, এই মাস্টার শিটটা তোমরা পাইতে পারবা। এখন দিব না, মাস্টার শিটটা তুমি পরে পাবা আর কি। ক্লিয়ার কথাটা? ওকে। আর তোমরা যারা ভাইয়ের সাথে কোর্স কন্টিনিউ করতে চাও, তোমরা এসএসসি ক্র্যাকার্স থেকে নিতে পারো। অ্যান্ড তোমরা ফ্রিতে করতে চাও, অক্সগেম এই ইউটিউব চ্যানেলে কাজে লাগাতে পারো। অ্যান্ড এক্সামে প্র্যাকটিস করার জন্য বেশি বেশি করে তোমরা সবাই যা চাইতে চাও। সো তোমাদের যারা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, তোমাদের স্বপ্নটা পূরণ হোক, তোমাদের বাবা মা তোমাদের নিয়ে যে স্বপ্নটা দেখছে এটা পূরণ হোক। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। যদি আরও কোনো সাপোর্ট লাগে, কোনো একটা হেল্প লাগে, তোমরা তোমাদের কোয়েরিজগুলোকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর কি। ইনশাল্লাহ ভাইয়া তোমাদের কমেন্টগুলো দেখে তোমাদেরকে রেসপন্স করার সর্বোচ্চ চেষ্টাটুকু করবো। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে 17-18 সালের প্রশ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।